Now start. নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা সকলে এখানে মিলিত হয়েছি অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। আমি স্যারকে আমাদের মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিনম্র প্রণাম জানাচ্ছি। সর্বপ্রথম আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি বেদিক চ্যান্টিং দিয়ে। আমাদের মোদক ট্রেনার একাডেমির কনিষ্ঠতম ট্রেনার প্রীতিলি মোদক। নমস্কার, আমার নাম প্রীতিলি মোদক। আজকে আমি শান্তি মন্ত্র পাঠ করব। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিরैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা ডেকে নেব আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গ্রন্থাগারিক শ্রীমতী শ্রুতিনাহা সেন, যার বড় পরিচয় তিনি কিন্তু একজন রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট। তার মানে পরিচয়ের কোনো ইয়ে রাখে না, তিনি নিজেই একজন পরিচয়, তার নামটাই পরিচয়। আমি তাকে অনুরোধ জানাচ্ছি স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সকলের কাছে আমি নমস্কার জানাই। আজকে আমি ধন্যবাদ জানাবো মোদক একাডেমিকে। এই সুন্দর দিনে, সুন্দর সেই অর্থে এত সুন্দর মনের একজন মানুষ যার সংস্পর্শে আমি আসার সৌভাগ্য হয়েছিল আমার কর্মসূত্রে, তার স্মরণে আমি আজকে এখানে আসতে পেরেছি। তার আদর্শকে আমরা শ্রদ্ধা জানাই। করুণ সুরে বাজে, করুণ সুরে
সুরে যুথি গন্ধ অশান্ত সুমিরে ধায় উতলা উচ্ছ্বাসে যুথি গন্ধ অশান্ত সুমিরে ধায় উতলা উচ্ছ্বাসে তেমনি চিত্ত উদাসী রে হায় হায় তেমনি চিত্ত উদাসী রে নিদারুণ বিচ্ছেদের নিশীথে দূরে বাজে করুণ সুরে বাজে করুণ সুরে অনেক ধন্যবাদ শ্রীমতী শ্রুতিকে। এখন আমরা একটা অডিও ভিডিও শুনে নেব অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের অগ্রজ অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য মহাশয়। খুব সুন্দর আমাদেরকে পাঠিয়েছেন উনি। এক সেকেন্ড একটু কানেক্ট করছি। অধ্যাপক ডক্টর নিখিলেশ চক্রবর্তী আমার অনুজ ভ্রাতা ছিল। বয়সে ছোট, কিন্তু পাণ্ডিত্যে সে ছিল আমার চেয়ে বড়। একজন যথার্থ সাধক পণ্ডিত ছিলেন তিনি। সত্যি কথা বলতে কি, তিনি ছিলেন আমার কাছে জীবন্ত মনিয়ার উইলিয়ামস। রবীন্দ্রনাথের নির্দেশে অনুপ্রেরণায় শান্তিনিকেতনে হরিচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল
আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? না, সাউন্ডটা আসছে না। শোনা যাচ্ছে না। আমরা কিছুই শুনতে পাচ্ছি না। অধ্যাপক ডক্টর নিখিলেশ চক্রবর্তী আমার অনুযোগ হাত আছে। বয়সে ছোট, কিন্তু পাণ্ডিত্যে সে ছিল আমার চেয়ে বড়। একজন যথার্থ সাধক পণ্ডিত ছিলেন তিনি। সত্যি কথা বলতে কি, তিনি ছিলেন আমার কাছে জীবন্ত মনিয়ার উইলিয়ামস। রবীন্দ্রনাথের নির্দেশে অনুপ্রেরণায় শান্তিনিকেতনে হরিচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল মাথা গুঁজে বসে বসে বঙ্গীয় শব্দকোষ নির্মাণ করেছিলেন। জ্ঞান, শ্রম, অধ্যবসায়, ধৈর্য, একনিষ্ঠতা না থাকলে একজন হরিচরণ হওয়া যায় না। এখানে খুব কম সংস্কৃত পণ্ডিতকে আমি দেখেছি যারা অনর্গল সংস্কৃত ভাষায় বাক্যালাপ করতে পারে, বক্তৃতা দিতে পারে। নিখিলেশের মেধা, পাণ্ডিত্য ইত্যাদি বিষয়ে গোলপাট রামকৃষ্ণ মিশন বিশেষভাবে অবগত ছিলেন। কলেজ থেকে অবসর গ্রহণের পরেই রামকৃষ্ণ মিশন নিখিলেশকে বৃহত্তর জ্ঞান চর্চায়, গবেষণায়, সম্পাদনায় ও শিক্ষকতার কাজে নিয়োগ করেছে। দিনের পর দিন, বছরের পর বছর সন্ন্যাসী সেবকের মতো একনিষ্ঠ কাজ করে গেছে। সংস্কৃত, দর্শন, শাস্ত্র, ব্যাকরণ, তার প্রগাঢ় পাণ্ডিত্য আমাকে বিস্মিত করে রেখেছে। দক্ষিণ কলকাতায় ওর আর আমার আবাস দুটি ঘরের দখল। শান্তিনিকেতন থেকে কলকাতায় গেলেই প্রতিদিন ঘন্টা 2 গল্প হতো আমাদের। কখনো ওর বাড়িতে, কখনো আমার কৃষ্ণকুঞ্জ। ওর ঘরে গেলেই দেখতাম অন্তত 5-7 জন ছাত্রছাত্রী গুরুর পদতলে বসে পাঠ গ্রহণ করছে। নিখিলেশের ডাক নামটি ছিল গুরু। ওকে আমি গুরু বলেই ডাকতাম, তার ডাক নামে। আর যখনই আমি হাতের কাছে মনিয়ার উইলিয়ামস বা হরিচরণ পেতাম না, তখনই আমি নিখিলেশকে ফোন করে বলতাম, গুরু, আজ আমি গুরুকে নয়, আমার গুরুদেবকে ফোন করছি। ও উল্টো দিক থেকে আস্তে আস্তে বলতো, আরে অনেকটা বলো 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 বলো। ওর চোখে মুখে সদা আনন্দ আর প্রসন্নতা লেগেই থাকবে। প্রকৃত প্রাজ্ঞের প্রকৃত গুণগুলি ওর মধ্যে প্রকট ছিল। প্রতিদিন প্রত্যুষে পূজা, নিজের পড়া, বঙ্গীয় তৎসম শব্দকোষ নির্মাণ, ছাত্রছাত্রীদের পাঠদান, রামকৃষ্ণ মিশনে পড়ানো, বেশভূষা অতি সামান্য,
পায়ে পাদুকা আছে কি নেই বলতে গেলে খেয়াল নেই। নিরহংকারী, সরল, পুরাতন ঐতিহ্যের অধিকারী, এক দুর্লভ পণ্ডিত সন্ন্যাসী সাধু। কত লক্ষ লক্ষ টাকা যে তার দান আমি জানি। প্রথমে আসানসোল, তারপর শালিমার, তারপর তার পিতার আকস্মিক মৃত্যুতে তমলুকে মাতুলালয় আশ্রয় গ্রহণ। এই তমলুকে হ্যামিল্টন স্কুলে তার লেখাপড়া। বছর 5-7 আগে আমি ও নিখিলেশ দুই ভ্রাতায় মিলে মাতুলালয় দর্শনে গিয়েছিলাম। এই দুজনের শেষ আমাদের যাত্রা ছিল। গিয়েছিলাম 2 দিনের জন্য। পুরাতন স্মৃতি সব উছলে উঠছিল আমাদের মনের মধ্যে। এই রূপনারায়ণ নদীর তীর, এই ভেঙে পড়া তমলুকের প্রাচীন রাজবাড়ি, সেই গল্পভীমার মন্দির, এই নতুন পুকুরের জলে সাঁতার কাটা, কত কথা, কত স্মৃতি জলছবির মতো আমাদের চলার বাঁকে বাঁকে উঠে আসছিল। দাদা ভাইয়ের মানসিকতায় অনেক মিল ছিল। প্রায় 80 বছর ধরে উভয়ের মধ্যে একটা নিরবচ্ছিন্ন ভালোবাসার অকৃত্রিম সম্পর্ক ছিল। বলতো, অমিতা তুমি শরীরের যত্ন নিও, তোমাকে বাঁচতে হবে। আমি বলতাম, গুরু তুই কিন্তু আমার আগে কখনো যেতে পারবি না। এই প্রথম জীবনে, এই প্রথম ও আমার কথা শুনলো না। ও অবাধ্য হয়ে আমাদের ছেড়ে চলে গেল। আজকের যে জগৎ, প্রচারের জগৎ, প্রকৃত পণ্ডিতের প্রয়াণের খবর খবরের কাগজের খবর হয় না। মিথিলেশের দাদা মিথিলেশ, কেউ আমার অনুজ, বলছিলেন, অমিতা কোনো প্রচার নেই কোথাও। কথাতে শ্মশান ঘাটে জনা 30 বা তারও বেশি ছাত্রছাত্রী হাতে ফুল নিয়ে তাদের মাস্টারমশাইকে শ্রদ্ধা জানাতে এসেছে। অমিতা তুমি বললে বিশ্বাস করবে না, তারা রীতিমতো কাঁদছে। ছাত্রী পুরবী কৃষ্ণনগর ফেরার পথে আমাকে ফোনে বললেন, স্যার আমার পিতাকে আমি আগেই হারিয়েছি, আজ আমি দ্বিতীয়বার পিতৃহীন হলাম। মাধবী টেলিফোন করে বললেন, আজ আমার মাথা থেকে ছাদ চলে গেল। আমরা যারা কাছের মানুষ, তারাও আমরা কাছের মানুষকে খুব বেশি যে চিনতে পারি তা বোধ হয় না। তথাপি ওই শ্মশানের আগুনের আলোয় অনেক সময় অন্ধকার কেটে যায়। যাকে চিনিনি তাকেও চিনতে পারি। তখনই অনুভব করি তুমি সামান্য নও, তুমি অসামান্য, তুমি মহান। তোমাকে নমস্কার। ওকে, এখন আমি যাকে ডেকে নেব এই বিষয়ে একটু বলি। আমরা আমাদের এই একাডেমির তরফ থেকে আজকে যে এই ছোট্ট একটি সভার আয়োজন করেছি, একটু পারপাসটাকে বলে নেই। যে আমাদের কিন্তু জায়গাটা হচ্ছে স্যারের সঙ্গে একটা অন্যরকম বিষয়। এই একাডেমি আমাদের যখন শুরু হয়
প্রথম দিকে যখন আমরা অনলাইনে চলে আসি, তখন থেকে ওনার সঙ্গে আমাদের আলাপ। তখন থেকে অনেক ঘন্টা ধরে ফোনে কথা হয় তার সঙ্গে, এবং অনেক জায়গাতেই উনি বলেছেন যে আপনাদের কাজটা, আমাদের কাজে খুব সন্তুষ্ট উনি। তো যার জন্য সেখান থেকে আস্তে আস্তে উনি সবসময় পাশে থাকতো। এবং সব থেকে বড় যে বিষয়, ওনার কাছে যে ইন্সপিরেশন আমরা পেয়েছি সেটা অনস্বীকার্য, যে উনি সর্বদাই আমাদের পাশে। যে কোনো প্রোগ্রাম হলে, ভালো কোনো প্রোগ্রাম হলে ওনাকে বলতাম, আর উনি হেসে বলতো যে আপনারা অনেক বড় কাজ করছেন, আপনারা এই করছেন ওই করছেন। আমি বললাম আমাদের বড় কাজ আর কি আছে। তো এরকম পরিস্থিতিতে আজকে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে, এটা স্বপ্নেও কল্পনা ছিল না ব্যক্তিগতভাবে আমার। আর যার জন্য আজকের এই সভায় আপনারা সবাই পাশে আছেন, এটা সত্যি একটা, মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে আছেন আজকে। এখন আমি যাকে একটু ডেকে নেব, তাকে আশা করি ওনার কাছ থেকে আমরা সব থেকে ভালোভাবে অনেক কিছু জানতে পারবো, কারণ উনি স্যারের খুব কাছাকাছি ছিলেন এবং সবসময় আমরা তাকে কথা বলেছি। এই দুটো মানুষকে আমরা পেয়েছি পাশে, এই সূত্রে আজকে ওনাকে এখান থেকে যতটুকু কাছের থেকে চেনার বিষয়টা, সেটা এই আলোচনার মধ্য দিয়ে আমরা শুনব। আমি ডেকে নিচ্ছি আমাদের একাডেমির অ্যাডভাইজারি বোর্ড মেম্বার, সবাই চেনেন, প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে। তাতে ওনারটা শুনলে মনে হবে আমরা নিখিলেশ স্যারকেই পাশে পাচ্ছি। ওকে স্যার। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরনের প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর, ধরিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কয় যেতে নাহি দিব। তৃণক্ষুদ্রবতী আরেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব। আয়ক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবাহার যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনি অনাদিকাল হতে। এইরকম ভাবেই একজনকে আমরা হয়তো ভাবতাম যেতে নাহি দিব। আমি তো ভাবতাম, আমার থেকে 4 বছরের ছোট, আমার পাশের ঘরে বসতেন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপাট, কলকাতা। সোমবার শুক্র উনি যেতেন, আমি মঙ্গল শুক্র যেতাম। শুক্রবার আসার সময় উনি একটু দেরি করে আসতেন, আমি একটু তাড়াতাড়ি চলে আসতাম, 6টা 6:30 নাগাদ। আসার সময় বলতাম যাচ্ছি, সঙ্গে সঙ্গে সেই অনাবিল হাসি, অমলিন হাসিটি দিয়ে দাঁড়িয়ে উঠে বলতেন আচ্ছা, নমস্কার। শেষ শুক্রবার আমি কোনো কারণে যাইনি। পরের শুক্রবার শুনলাম উনি অনন্ত লোকে পাড়িয়ে দিয়েছেন। আমাদের সমস্ত টান অগ্রাহ্য করে অনন্ত লোকে পাড়ি দিয়েছেন। যেখানে তিনি আছেন নিশ্চয়ই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কেননা অমন
নির্মল অমলিন শুদ্ধাত্মা মানুষ, সে তো সুখে শান্তিতে শুধু থাকবে নয়, আশেপাশের সকলকে শান্তিতে রাখবে। এদের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, যতদিন ইনস্টিটিউটে আমি গেছি। তাছাড়া সংস্কৃত কলেজে যাতায়াত ছিল আমার, সেই উপলক্ষেও ওনার সঙ্গে পরিচয় ছিল। ওনাকে আমি বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতে নিয়ে গেছি। উনি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে যেন আমি একটি বিরাট উপনিষদের পণ্ডিত এইভাবে আমাকে বলছেন, আমি একটি বক্তৃতা দেব, আপনার সঙ্গে একটু আলোচনা করব। ভাবা যায়? এইরকম নিরহংকার, নিরভিমানী, বিনয় বিদ্যা দদাতি বিনয়ং, একেবারে যেন তার মূর্তাবতার এই মানুষটি চলে গেছে। অনেকে হয়তো তার অন্য দিক সম্বন্ধে আমি বলছি না, কেননা অনেকে বলবেন। আমি শুধু তার জীবন এবং এই সারস্বত জীবন এবং সারস্বত প্রাপ্তি, সারস্বত প্রয়াস, এই সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। তার জন্ম তারিখটি অদ্ভুত, 1/1/1947। তিনি, বাবার নাম ছিল বিজয় কৃষ্ণ চক্রবর্তী। তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছেন, সেখানে তিনি গোল্ড মেডেলিস্ট, ঈশান স্কলার। তার কর্মজীবন শুরু হয় রানাঘাট কলেজে। কিন্তু মজাটা হচ্ছে, রানাঘাট কলেজে তিনি পড়িয়েছেন, কিন্তু যখন তিনি সংস্কৃত কলেজে পড়াতে এলেন তখনও কিন্তু রানাঘাট কলেজের সঙ্গে সম্পর্কটি ছাড়েননি। সেদিক থেকে দেখতে গেলে রানাঘাট কলেজে পড়িয়েছেন 35 বছর। সংস্কৃত কলেজে এসেছিলেন একটু দেরি করে, রিটায়ার হয়েছে পর্যন্ত হয়েছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর, এখন আমরা বলি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছিলেন। তাছাড়া তিনি শাস্ত্রী উপাধি পেয়েছিলেন, তিনি কাব্যরত্ন উপাধি পেয়েছিলেন, তিনি উপনিষদ রত্ন উপাধি পেয়েছিলেন, তিনি ব্যাকরণ রত্ন উপাধি পেয়েছিলেন। তিনি সংস্কৃততে এমএ ছিলেনই, আবার তিনি সংস্কৃত টোলেও পড়েছেন এবং সাংখ্যতীর্থ সরকারের থেকে এই উপাধিটিও পেয়েছিলেন। আর আগে তো বলেছি, শাস্ত্রী পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে। উপনিষদ রত্ন, কাব্যরত্ন, ব্যাকরণ রত্ন কথা তো বললাম। তিনি গবেষণা করে পিএইচডি পেয়েছিলেন, অনেককে এমফিল এবং পিএইচডির জন্য তৈরিও করাচ্ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি গবেষণা এবং সারস্বত কর্মের মধ্যে নিমগ্ন ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। ইংরেজিতে একটা কথা আছে না, টু ডাই ইন হারনেস। সে কাজ করতে 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 যেন, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, যাকে আমরা বড় ফণী বলতাম না, ফণীভূষণ বিদ্যা বিনোদ, তিনি এইরকম ভাবে চলে গিয়েছিলেন মঞ্চ থেকে। শেষ অভিনয়টি করে শেষ বেরোতে বেরোতে তিনি পড়ে গেলেন এবং মারা গেলেন। এই জন্য ঠিক সেই রকম, সেই দিক থেকে একটি মৃত্যুটি কিন্তু অসাধারণ মৃত্যু। তিনি তার যে বিষয়টি নিয়ে তিনি কাজ করছিলেন শেষের দিকে, সেটি হচ্ছে স্টাডি ইন দি প্রগ্রেস অফ ইভলিউশন ইন সাংখ্য ফিলসফি অ্যান্ড ন্যাচারাল সায়েন্স। বিজ্ঞানের মানুষ, অথচ এই যে সাংখ্য দর্শনকে বিজ্ঞানের সঙ্গে মেলানো, প্রকৃতি বিজ্ঞানের সঙ্গে, এইটি তার একটি প্যাশন ছিল। এই জন্যই
আমি বিজ্ঞানের লোক, এই জন্যই তার সঙ্গে আমার চলতি কথা যাকে বলি পড়তো খুব ভালো। মাঝে মাঝে আমার ঘরে আসতে, কত আলোচনা হতো। তিনি কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছেন, তার মধ্যে একটি গ্রন্থের নাম হচ্ছে গৌরাঙ্গ প্রেম কথা, চৈতন্যদেবের জীবনী। একের মধ্যে 3, এটি ছাত্রদের জন্য। একের মধ্যে 2, এটি উচ্চ মাধ্যমিক ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক। বাংলা ভাষায় তৎসম শব্দার্থাবলী, তিনি একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন, তার সম্পাদক ছিলেন। পত্রিকাটির নাম জাহ্নবী। আর ওই যে তৎসম শব্দার্থবলী যে বইটি বললাম, ওটি কিন্তু এখন প্রকাশিত হয়নি, ওটি যন্ত্রস্থ, তার প্রকাশনী দেখে যেতে পারেননি। তিনি বহু জায়গাতে এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন দীর্ঘদিন, আমৃত্যু, এবং বহু জায়গাতে তিনি বিশারদ হিসেবে যোগ দিয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, অধ্যাপকই বলি, শিক্ষকই বলি, বিভিন্ন পরীক্ষক ছিলেন, প্রশ্নপত্র কর্তা ছিলেন। তিনি বহু সেমিনার নিজে অ্যাটেন্ড করেছেন, সেমিনারে বক্তৃতা দিয়েছেন, এবং সেই সেমিনারের বক্তৃতা বিভিন্ন জার্নালে, গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে। অনেক এইভাবে গবেষণা পত্র তার রয়েছে। তিনি খুব ভালো বক্তা ছিলেন, তবে যেটি আমি বলতাম, অনেক সময় আবেগাভিভূত হয়ে যেতেন। বলতে 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 নিজের জানা জিনিসের মধ্যে এসেও যখন নতুন কোনো জিনিস, ওই যে ন্যাচারাল সায়েন্সের সঙ্গে সাংখ্য দর্শন, এইটি যখন মানে বলতে যেতেন আর কি, তখন যেন একটি নতুন জিনিস যখন বলছে, অন্যদের কাছে মনে হচ্ছে এমন আবেগাভিভূত হয়ে যেতেন যে সেটি খুব লক্ষ্য করার মতো। বহু জায়গাতে তিনি সভ্য ছিলেন, সারস্বত প্রতিষ্ঠানে নানান অধিকার বলে নানান পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। আর মজার কথা হচ্ছে, আমরা তাকে যে অবস্থায় দেখেছি হয়তো কেউ ভাবতে পারবেন না, উনি কিন্তু অভিনয় করেছেন, মঞ্চাভিনয় করেছেন, সংস্কৃত নাটকে অভিনয় করেছেন, এবং সংস্কৃত নাটকের প্রচারে সাহায্য করেছেন। তো কাজেই এইরকম একটি বিরল ব্যক্তিত্ব, নানান ধরনের। আরেকটি কথা, খুব গোপন রাখতেন, প্রকাশ করতেন না। আজকেই একজনের সঙ্গে আমার আলাপ হলো, এটি বিশেষ কাজে তাকে আমরা নিয়োগ করব ভাবছিলাম, যে তাকে, ছেলেটি একসময় আমাদের রামকৃষ্ণ মিশনের স্কলার ছিল, কিন্তু সে তেমন ভাবে লেখাপড়া করে উঠতে পারেনি। তাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি একটি প্রতিষ্ঠানে তাকে ভর্তি করেছিলেন। প্র্যাকটিক্যালের ট্রেনিং 3 মাস সে নিচ্ছিল, তার সমস্ত টাকাটা তিনি জমা দিয়েছিলেন, তার বাড়িতেই তিনি রাখছিলেন। ছেলেটি বলতে বলতে হতাশাগ্রস্ত হয়ে প্রায় কেঁদে পড়ছিল, এরপর কি হবে। যদিও তার বাড়ির যারা, তারা তাকে এই কোর্সটি শেষ হওয়া পর্যন্ত থাকার অনুমতি দিয়েছেন। কাজে তার এই দিকটি আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু সত্যি একটি বিরল মানুষ, সত্যি একটি সুন্দর মানুষ। এই সুন্দর মানুষটির অভাবে আমরা তো অভাবগ্রস্ত হলামই, এই পৃথিবী বোধহয় অনেকটা দিন হয়ে গেল, তার আশপাশটা হয়তো অনেকটা ক্ষীণ হয়ে গেল। তবুও আশা করব এইরকম একটি মানুষ যেখানে গেছেন সেই দিকটাকে আলোকিত করে রাখবেন। যদি আত্মা সত্যি হয় তাহলে তার আত্মা সুখী হোক, শান্তি পাক। আর যদি জানি না আত্মা আছে কিনা, যদি না থাকে, তাহলে সন্দীপন চ্যাটার্জি শোক সভাতে শঙ্খদা, শঙ্খ ঘোষ যেটা বলেছিলেন, যে আমরা যে বলছি তিনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবু কেন বলছি এইটি প্রচার করার জন্য যে
সবাইকে আমরা তাকে কত ভালোবাসি। নমস্কার। ওকে, ধন্যবাদ। এখন যাকে ডেকে নেব উনিও খুব কাছের মানুষ, সবাই এখানে কাছে, কিন্তু কাছাকাছি থাকে এবং তাদের সঙ্গে দেখা হয়। তো আমি দেরি না করে ডাকবো, আমাদের ডেকে নিতে চাই প্রফেসর দুর্গা বাসু ম্যাডামকে কয়েকটা কথা বলার জন্য। ম্যাডাম, দুর্গা ম্যাডাম এখন বলা যাবে? প্রফেসর দুর্গা বাসু, আচ্ছা ঠিক আছে, হয়তো একটু ডিস্টার্ব আছে। গার্গী ম্যাডাম নেক্সট ডেকে নিন। জয়েন করছেন, প্রফেসর ভাদুরী জয়েন করছেন। হ্যাঁ, প্রফেসর ভাদুরী জয়েন করেছেন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, আপনার, হ্যাঁ এই যে, আচ্ছা, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, তবে আজকে যে উপলক্ষে আমরা প্রফেসর ভাদুরীকে পেয়েছি, নৃসিংহপ্রসাদ ভাদুরীকে পেয়েছি, সেটা আমরা সকলেই জানি, সেটা খুব দুঃখজনক আমাদের সকলের কাছে। তবে তিনি তার মূল্যবান সময় আমাদের দিচ্ছেন, এর জন্য আমাদের তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে। স্যার আপনি, আমি শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি আমার কথা বলবো? হ্যাঁ স্যার বলুন বলুন। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, নিখিলেশ দা আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, এবং আমার নিজের মনে হয় নিখিলেশ দার যা চরিত্র, তাতে উনি কার প্রিয় মানুষ ছিলেন না এটা ভাবার কোনো, এটা ভাবাটাই বোধহয় বাতুলতা হবে। মানে যারাই ওর সাথে মিশেছে তারাই অত্যন্ত, সবাই তাঁরও প্রিয় হয়ে গেছে, এবং আমরা তো সেইভাবেই প্রিয় হয়েছি। দেখুন, আমাদের ছাত্র জীবনে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছি তখন নিখিলেশ দা থার্ড ইয়ার, ফলত সম্পর্কটা একটা শিক্ষাগুরুর মতো ছিল, এটা ঘটনা। কিন্তু আপনারা হয়তো অনেকে জানবেন কিংবা জানবেন না যে নিখিলেশ দার মধ্যে যেরকম একটা অদ্ভুত গম্ভীর ব্যক্তিত্ব ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম কথাবার্তাগুলো সেই রকম যে প্রসন্ন গম্ভীর পদা সরস্বতী, এরকম একটা ব্যাপার। কিন্তু আড়ালে কিন্তু উনি বেশ যথেষ্ট পরিমাণ কৌতুক প্রবণ এবং কৌতূহল প্রবণও বটে। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের সঙ্গে সেই ছোট বয়সে খুব মিলত, এবং টিচারদের ব্যাপারে থাকে তো অনেক সময়ই, কখনো কখনো কোনো কোনো টিচার সমালোচ্য হন, কখনো কখনো তারা যথেষ্ট প্রশংসার জায়গায় থাকেন, এরকম তো টিচারের ভেদ থাকেই। সেসব নিয়েও যখন আলোচনা হতো সেখানেও দেখতাম যে ওই ভালো মন্দ দুটো দিকই তার পাওয়া যেত আর কি। এটা মন্দ বলবো না, বলবো যে সেটা অত্যন্ত চটুল দিক বলা উচিত, প্রগল্ভ বলা উচিত ভদ্রভাবে। সে জায়গাগুলো ছাত্র জীবনে থাকে, সেই সব জায়গা থেকে তো পরিচয়। ফলত যখন উনি এমএ পড়তে গেছেন তখন ওর ক্লাসের অন্যরা কিরকম, তার মুখ দিয়ে শুনতাম যেগুলো, সেগুলোই সত্য বলে মনে হতো, কারণ অনেককেই দেখেছি তো অনেক রকম, এবং কেউ কাউকে মানে করছে। এবং আমার মনে আছে যে পুলিনবাবু বলে একজন ছিলেন, মানে মাস্টারমশাই সাংখ্য দর্শনের, উনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তার উনি যথেষ্ট প্রিয় ছাত্র ছিলেন এই নিখিলেশ দা। সেটা আমাদের কাছে খুব মানে বড় ব্যাপার ছিল যে পুলিনবাবু যাকে ভালোবাসেন, যাকে পড়াশোনার জায়গায় প্রশংসা করেন,
তিনি কতটা প্রশংসনীয় হতে পারেন, এটা কিন্তু একটা আমাদের কাছে ঈর্ষার বস্তু ছিল। কিন্তু আমি যেভাবে ইউনিভার্সিটিতে লোকে মানে তেল লাগায়, যেটা অনেকেই দেখতাম, এবং ওনার ইয়ারেও যারা ছিল তারা অনেককেই দেখতাম, সেরকম উনি ছিলেন না কখন। উনি যা বিদ্যার মাধ্যমে যেটা আসতো সেটাই উনি সবচেয়ে বেশি লোকে গ্রহণ করতেন, এবং উনি যেমন গ্রহণ করতেন আমরাও তোকে সেইভাবে গ্রহণ করতাম। শাস্ত্রজ্ঞ ব্যক্তি, নিজের সাবজেক্টটা তো যথেষ্টই জানতেন এবং অন্য সাবজেক্ট। আর আমার বোধহয় এমন এমন দিন যায়নি যে সপ্তাহের মধ্যে 1 থেকে 2 বার কি 3 বার নিখিলেশদার বাড়িতে আমি যাইনি, এরকম হয়নি। উনিও আসতেন, কিন্তু আমি গেছি অনেক বেশি। ইনফ্যাক্ট যার নাম করে বলা হলো আমাকে যে অমিত্র সুদান, তাকে তো তিনি যদি থেকে থাকেন এই ওয়েব মেনারে, তাহলে আমি তাকে প্রণাম জানাচ্ছি। তার ছোট ভাই সম্ভবত ওনার বাড়ি যেটা ছিল তার উল্টো দিকেই কোথাও থাকতেন, কিংবা ওনার সঙ্গে কোনো একটা আত্মীয়তার সম্পর্ক হয়তো ছিল। তার সঙ্গে আমার বহুবার কথাবার্তা হয়েছে এবং সেটা খুব গৌরবেরই ব্যাপার ছিল। অমিত্র সুদন আমাদের কাছে অনেক বড় মানুষ, তিনি সম্ভবত তখন শান্তিনিকেতনে, কিংবা তার সঙ্গে আমার সেইভাবে দেখা কখনো হয়নি, কিন্তু তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে চিরকাল দেখেছি, এবং সেটা নিখিলেশদার থ্রু দিয়ে সেই পরিচয়। দ্বিতীয় হচ্ছে যে এই যখন আমি চাকরি পাচ্ছি, তখন আমার জীবনে অনেক খারাপ খারাপ ঘটনা গেছে। সেসব জায়গায় নিখিলেশদা আমার পাশে যেভাবে ছিলেন, কার কাছে কিভাবে ইন্টারভিউ দিতে হবে, যেতেন একজনই, ক্যালকাটা ইউনিভার্সিটির একজনই লোক যেতেন, সেটা ফলত সেসব জায়গায় কিভাবে আমার চাকরি প্রায় হচ্ছিল না। কলকাতায় প্রায় 19টা কলেজে ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না, এরকম। তারপরে একটা সময় গেল যে যখন আমি খুব ডিভায়ান্ট হয়ে গিয়েছিলাম আর কি, উল্টো প্রশ্ন করতাম, এইসব জিনিস ছিল। তো আমাকে নিখিলেশদা এসে বললেন যে অমুকের কাছে শুনলাম তুমি এরম ভাবে সবই করছো, উনি বলেছেন কলকাতায় জীবনে চাকরি দেবেন। তা তিনি দেন উনি, সত্যি কথা। এই যে খবরগুলো, যে স্কুপগুলো, এটা কিন্তু আমরা নিখিলেশদার কাছে পেতাম। এটা একটা দেখার বিষয়, এটা ভাবনা। এবং অনেকের সঙ্গে ওনার সেইভাবে পরিচয় ছিল, যেখান থেকে এই ধরনের খবরগুলো আমরা পেতাম। চাকরি পেলাম নিখিলেশদা তখন রানাঘাট কলেজ, আমি চাকরি পেলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। নিখিলেশদাকে বললাম যে এই তো অবস্থা। বলে একটাই জিনিস সুখের আছে। এইখানে নিখিলেশদা কতখানি রসিক লোক সেটা বোঝা যায়। নিখিলেশদা বললেন যে একটা সুবিধা কি জানো তো কলেজে চাকরি। আমি মাঝখানে খুব দুঃখিত হয়ে বলছিলাম যে অন্য জায়গায় চাকরি বাকরি চেষ্টা করছে। উনি বলেন আরে কলেজে চলো যেখানেই হোক, সে নবদ্বীপে, কলকাতা থেকে নবদ্বীপ যাবো। বলে আমি রানাঘাট করছি, তুমি তো আরেকটু যাবো। একটু মানে সেটা অনেক দূর, যাই হোক সেটা নিখিলেশদাকে বোঝানো যায়নি। নিখিলেশদা বললেন যে একটা সুবিধা আছে কলেজে, বুঝলে তো, সারা মাস মাইনে পাবে, সারা বছর মাইনে পাবে। এটা কিরকম জিনিস? তখন আমাদের মাইনে ছিল 320 টাকা, এবং সেখানে ব্যাপারটা ছিল এইরকম যে মূল যে বেতনটা, যেটা মূল স্যালারি, মানে বেসিক স্যালারি, সেটার টাকা গভর্নমেন্টের থেকে আসলো, পেলাম। বলে তার 3 মাস পরেই আবার একটা ডিএ এলো, ও 2 মাস 3 মাসের ডিএ এলো, সেটা পাবে। তারপরে দেখা একটা হাউস রেন্টের 15 টাকা করে একটা পেলাম। তাহলে এইভাবে বছর ভর তুমি মাইনে যখন পাবে না, তোমার ভালো লাগে, যেমন পয়সা ফুরিয়ে আসছে, হঠাৎ দেখলে একটা মাইনে। বলে এই জিনিসটা আমি ওনার কাছে এটা শুনে না অবাক হয়ে গেছিলাম, যে 1 তারিখে মাইনে পুরো হয় না, কিন্তু সারা বছর ধরে মাইনে পাওয়ার যে একটা অন্য আস্বাদন, এই যে বিচিত্রভাবে আমাকে ঘুরিয়ে দেওয়া, এটা নিখিলেশদার মতো ওই রকম সুরসিক, আমি অন্য আরো অনেক কথা সেগুলো বলতে পারবো না, কিন্তু এই যে সুরসিকের লক্ষণ এটা ওনার মধ্যে যে ছিল, সেটা আমি আপনাদের জানালাম, এটা স্মরণ করার মতো। দ্বিতীয় এবং তৃতীয় কথা হলো যে আমার জীবনের বহুকাল পর্যন্ত উনি আমার বড় সাথী ছিলেন, একেবারে মর্মের সাথী ছিলেন। আমার দুঃখ, আমার কষ্ট, আমার সুখ সবগুলোই তার সঙ্গে ওনার একটা, উনি পাশে পাশে থাকতেন, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং সেখানে নিখিলেশদা মারা গেছেন। আমার একটা সময় মনে আছে নিখিলেশদা হয়তো অনেক কাল আগেই, আমি জানি না কত বয়স হয়েছিল শেষ সময়, আমার যদি 75 হয়, ওনার তো প্রায় 80-র কাছাকাছি যাবে। হ্যাঁ,
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে একটা সময় ওনার মেনেঞ্জাইটিস হয়েছিল। সেই মেনেঞ্জাইটিস হওয়ার যে সময়টা, সেই সময় আমাদের নিখিলেশদার জন্য আমরা 3 রাত জেগেছিলাম, অনেক বন্ধু বান্ধব 3টে রাত জেগেছিলাম, এবং সেটা কি ভয়ঙ্কর একটা দিন গেছে। নিখিলেশদা অজ্ঞান হয়ে আছে এরকম একটা অবস্থায়, এবং ওই শিশুমঙ্গল হসপিটালে, এটা আমার যতদূর মনে পড়ছে, সেইখানে রাতের পর রাত জেগেছি। সেখানে অন্যান্য বন্ধু বান্ধবরাও জেগেছে, আরো অনেকে ছিলেন। ওনার এক বন্ধু ছিলেন অশোক, তিনি অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। যদিও অশোক পড়াশোনার জায়গায় হয়তো একটু দুষ্টু কিংবা ইত্যাদি, কিন্তু মানুষটি তিনি খুব ভালো ছিলেন, এবং ওনার সঙ্গে ওনার ভয়ঙ্কর রকমের বন্ধুত্ব ছিল। কোনো বিপদ আপদ হলে সে একটা মানে রক্ষাকর্তার মতো থাকতো। কাজেই সেই অশোকের সঙ্গেও ওই সময়টা যখন ওনার অসুস্থ, খুব আমরা মানে মেলামেশা করেছি একসঙ্গে। এটা একটা ব্যাপার যে নিখিলেশদার সেই যে সময়টা নিজে বেঁচে ফিরলেন, এটা বোধহয় ওনার একটা নতুন জন্ম হলো বলে মনে হয়েছিল আমাদের। সেই সময়টা যাচ্ছিল, ভয়ঙ্কর ছিল, মেনিনজাইটিসটা খুব সোজা রোগ নয়, আর সেকালের দিনে সেই সময়টা, সেখান থেকে বেঁচে ফিরলেন মানে যে আয়ুটা উনি পেলেন এই পর্যন্ত, সেটা আমার গত বছরও হঠাৎ করে উনি একদিন আমাকে বললেন, তুমি লেক থানার ওখানে একবার একটু আসতে পারো, তোমার সঙ্গে কথা হয়নি অনেকদিন। তা আমি বাড়ি ঢাকুরিয়া আনলাম যে এক্ষুনি যাচ্ছি। আমি চলে গেলাম, লেক থানার সঙ্গে কথাবার্তা হলো একটু, তারপর চলেও গেলেন আর কি। বয়সকাল পর্যন্ত যথেষ্ট পরিমাণ মানে মেন্টালি অ্যালার্ট ছিলেন, এবং ফিজিক্যালিও তাই। রামকৃষ্ণ মিশনে যেতেন সবসময়, এটা আমার ভালো মনে আছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে তাকে আমার দিক থেকে আমি বলি, আমি ঠিক স্মরণ সভার যোগ্য নই, কারণ এতই স্মৃতি, এতই রকমের আমার কাছে তার সঞ্চিত আছে, যেগুলো সব, যে এখানে শাস্ত্রের জায়গাটাও সেখানে অত, এখানে অবাচ্য রসিকতার জায়গাগুলো সব কিছু বলা যায় না, কিন্তু সবকিছু মিলিয়ে নিখিলেশদা আমার কাছে মানে আমরা তাকে হারিয়েছি, এইটুকু বলতে পারি, আর কিছু না। আমরা একটা নক্ষত্র হারিয়েছি, এইটুকু। এত নির্মল মানুষ আজকাল তো প্রায় পাওয়াই যায় না, প্রায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে নিখিলেশদা চলে যাওয়াটা আমাদের কাছে বড় ক্ষতির জায়গা। সকলে ভালো থাকুন, শোক তো এইভাবেই কাটিয়ে উঠতে হয়। আর আপনারা যে অ্যারেঞ্জ করেছেন তার জন্য ধন্যবাদ। আমি বলতে পারলাম, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। নমস্কার, ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর খুব সুন্দর স্মৃতিচারণা, মানে সেই বাল্যকালের আপনাদের ছাত্রাবস্থায় আপনারা কিভাবে ইয়ে করেছেন, খুব ভালো লাগলো স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আমরা এবার ডেকে নেব স্যারের ডিরেক্ট স্টুডেন্ট আছেন এখানে, প্রফেসর হেমন্ত ভট্টাচার্য, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সংস্কৃত বিভাগের। স্যার একটু ভিডিওটা অন করা যাবে? হ্যাঁ, অন করেছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মোদক ট্রেনার একাডেমিকে, যারা আমার অত্যন্ত প্রিয় স্যার নিখিলেশ বাবুর এই স্মরণ সভার জন্য আয়োজন করেছেন। এটা করা অত্যন্ত প্রয়োজন ছিল। আমি নিখিলেশ বাবুর একদম প্রথম দিকের ছাত্র। আমি 1971 সালে রানাঘাট কলেজে সংস্কৃত অনার্স নিয়ে আমি ভর্তি হই, আর 1972 সালে নিখিলেশ বাবু কলেজে জয়েন করেন। তা তখন থেকেই নিখিলেশ বাবুর সঙ্গে আমার যে পরিচয়, সেটা ঠিক মানে শিক্ষক ছাত্রের সম্পর্ক বললে খুব ভুল হবে। ঠিক এক কথায় বলতে গেলে বলতে হয়, নিখিলেশ বাবু ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। শুধু আমার নয়, তিনি বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তিনি সেরকম ছিলেন। নিখিলেশ বাবুকে ছাড়া তো আমরা তখন ভাবতেই পারতাম না। কলেজ জীবন শেষ করলাম, বেশিরভাগ ক্ষেত্রেই
ছাত্র জীবন শেষ হলে পরে আর স্যারেদের সঙ্গে খুব একটা যোগাযোগ আর থাকে না, কিন্তু নিখিলেশবাবু ছিলেন ব্যতিক্রম। কলেজ জীবন শেষ করার পরে যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, তখনও সেই নিখিলেশবাবুকেই পেলাম। তিনি তখন ওখানে গবেষণা করতেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেন। তখন তিনি কলেজের অফ ডেতে তিনি যেতেন, তখন দেখা হতো আমাদের সঙ্গে। সংস্কৃত কলেজে আমরা বসতাম, তখনও তিনি শিক্ষক ছাত্রের সঙ্গে যেমন ব্যবহার করে, বা তখনও মানে এম এর সমস্ত পাঠ্য বিষয়গুলোও আমরা নিখিলেশবাবুর কাছে আমরা দেখে নিতাম, শিখতাম, বুঝতাম। তারপরে ইউনিভার্সিটি জীবন শেষ করার পরে 1 বছর একটু অন্য ধরনের পড়াশোনা করেছি, বিএড করেছি। তখন নিখিলেশবাবুর সঙ্গে যোগাযোগটা একটু কম ছিল। তারপরে কলেজে চাকরি পেলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। স্যার আছেন আমার স্যার ডক্টর নৃসিংহ প্রসাদ ভাদুরী, তিনিও আমার স্যার, তিনিও আছেন, তাকে প্রণাম জানাচ্ছি। যাই হোক, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে চাকরি পেলাম। চাকরি পড়ার পরে যাদবপুরে ভর্তি হলাম, প্রথমে এমফিল, পরে পিএইচডি। তখনও সেই নিখিলেশবাবুই ভরসা। তখন মাঝে মাঝে নিখিলেশবাবুর বাড়িতেও যেতাম, ওনার বাড়িতে দেখা করেছি, সংস্কৃত কলেজে দেখা করেছি, কখনো বা মানে অন্যান্য সংস্কৃত বুক ডিপো বা সংস্কৃত পুস্তক ভান্ডার ইত্যাদি বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে দেখা হতো। উনি যে শুধু আমাদের লেখাপড়ার কথাই বলতেন তা নয়, উনি সমস্ত দিকে আমাদেরকে সাহায্য করতেন। উনি প্রত্যেক ছাত্রের তার ব্যক্তিগত তার অবস্থা, তার পারিবারিক অবস্থা সমস্ত কিছু খোঁজ খবর নিতেন। এই জন্যই বলছি, স্যার যে আমাদের শুধু শিক্ষকই ছিলেন তা নয়, তিনি একাধারে আমাদের অভিভাবকও ছিলেন। যাই হোক, স্যারের মৃত্যু প্রত্যেক ছাত্রের কাছেই অত্যন্ত বেদনাদায়ক। তার অভাব প্রত্যেক ছাত্রই অনুভব করবে, আমিও অনেকটাই অনুভব করি, এবং এখনো সারা যতদিন বাঁচব তার অভাব কিন্তু আমি কখনো ভুলতে পারবো না। কারণ তার মতো শিক্ষক আমি অনেকেই দেখেছি, কিন্তু এরকম ছাত্রতরফী শিক্ষক আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। তিনি আমার কাছে প্রণম্য। সুতরাং তার অভাব আমার কাছে ভোলার নয়। তাকে প্রণাম জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার শান্তি হোক, এটুকু প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, এখন আমরা 2-1 কথা শুনে নেব প্রফেসর দুর্গা বাসুর থেকে। তার কারণ উনিও ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে অ্যাটাচ, প্রফেসর বাসু, এবং মাঝে মাঝেই প্রফেসর চক্রবর্তীর সঙ্গে উনার বিভিন্ন বিষয়ে বাক্যালাপ হতো। শোনা যাচ্ছে ম্যাডাম? নমস্কার, আমি এখন শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আসলে নিখিলেশবাবু চলে যাওয়াটা এতটাই আকস্মিক যে কি বলবো ভেবে উঠতে পারছি না। কারণ এটা আমাদের কাছে আমাদের মনে এমন একটা ধাক্কা দিয়েছে যে সত্যি খুব খুব যে ভালো করে গুছিয়ে বলতে পারবো তাও কিন্তু নয়। আসলে আমরা তো সবাই একসঙ্গে কাজ করি, সহযোদ্ধা, সহকর্মী, এবং আমাদের রামকৃষ্ণ মিশনে ইন্দোলজি ডিপার্টমেন্টে বহুদিন ধরে আমরা আছি, একসঙ্গে কাজ করি, যে যার রিসার্চ কাজ করি। নিখিলেশবাবু কে যেভাবে আমি দেখেছি, ভীষণ নির্বিবাদী মানুষ, মানে নিপাট ভালো মানুষ। আর আসতেন ওই কাঁধে একটি ঝোলা নিয়ে, ধুতি পাঞ্জাবি পরে, অত্যন্ত সাধারণভাবে ঢুকতেন, কিন্তু তার মধ্যে যে এত গভীর পাণ্ডিত্য সেটা যারা তাকে কাছ থেকে না দেখেছে তারা বুঝতে পারবেন না, বা তাদের তার সঙ্গে যতক্ষণ না ইন্টারঅ্যাক্ট হচ্ছে এটা বোঝা মুশকিল। কারণ তিনি নিজেকে, আমার তো মনে হয় যে কখনো নিজেকে ছাপিয়ে দেখাবার মতন তার মানসিকতা ছিল না। তার স্কলারশিপ বলুন বা নিজেকে দেখানোর যে পড়াশোনার দিক থেকে। আর যেটা মনে হয় যে যখন আসা যাওয়ার পথে ওনার সঙ্গে দেখা হতো আমাদের, একবার জিজ্ঞেস করতাম কেমন আছেন,
ঘাটটি নেড়ে একটু মিষ্টি হেসে বলতেন ঠিকই আছি, ঘাটটা নাড়তেন। তো এইটা একটা অদ্ভুত জিনিস যে তার সমস্ত কিছু দিয়েই কিন্তু তিনি মানুষকে বোঝাতেন, তার এই সরলতা, তার সিম্পলিসিটি দিয়ে, যেটা আমরা এইভাবে দেখতেই তাকে অভ্যস্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একাডেমিক সাহায্য যদি বলেন কাউকে, ছেলে মেয়েদের বলুন, স্কলারদের বলুন, আমাদের সহকর্মীদের বলুন, সব সময় কিন্তু তিনি এগিয়ে থাকতেন। আমার মনে আছে যে একবার একটি কাজে আমি করছি, একটা ছোট কাজে, পেন্টিং এর মধ্যে একটা লিপি ছিল, সংস্কৃত লিপি। তো সেটা কিছুতেই পাঠোদ্ধার করতে পারছিলাম না। তো ভাবলাম যাই একবার নিখিলেশ বাবুর কাছে, একবার জিজ্ঞেস করি যে এটা একটু পড়ে দেবেন, কারণ এটা তো বুঝতেই পারছি না, সংস্কৃত দেখছি অথচ পাঠোদ্ধার করতে পারছি না। আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, আমাকে 2-3 দিন সময় দিন। আমি বললাম ঠিক আছে, নিন সময়। ঠিক তার 3-4 দিন পরেই আমাকে ডেকে পাঠিয়েছেন, পাঠিয়ে বলে নিন আপনার এটা, এই 2 লাইন আমি কিন্তু পড়ে দিয়েছি আপনি যা চাইছিলেন আপনার পেন্টিং এর তলায়। আমি তো অবাক হয়ে দেখলাম, বললাম যে এর মধ্যে পড়ে ফেললেন কি করে? বললেন আসলে ওটা সংস্কৃত, পুরোটাই কিন্তু সংস্কৃত নয়, ওটা লোকাল ডায়ালেক্ট মেশানো, তার জন্য আপনার অসুবিধা হচ্ছে বুঝতে। এবং সেই জন্য আমি, দেখুন আমি কিন্তু অনেক বইও এনেছি, আমি দেখলাম ওনার ঝোলার মধ্যে থেকে বেশ বড় বড় মোটা 2টো বই বার করলেন, বলেন দেখুন এটা কিন্তু আপনি দেখতে পারেন, দেখে এটার মধ্যে থেকে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে বলেছি। তখনই মনে হলো যে একজন সত্যিকারের বড় স্কলার যিনি হন, আহ তিনি কিন্তু শুধু তার নিজে যেটুকু ব্যাখ্যা করেছেন বলেই যে তিনি তাকে অন্যকে বিশ্বাস করাবেন বা তাকে কনভিন্স করাবেন তা নয়, তার সমস্ত রেফারেন্স গুলো নিয়ে এসেছেন যে দেখাতে যে দেখুন আমি কিভাবে এটা পাঠোদ্ধার করি। এবং আমার মনে হয় যে এটা একজন বড় স্কলারের পক্ষেই সম্ভব, এবং তার এই সিম্পলিসিটি কিন্তু সেদিন আমাকে মুগ্ধ করেছিল। আমার মনে হয়েছিল যে না, স্যালুট স্যার, সত্যি কথাই যে আপনাকে স্যালুট। কারণ এইভাবে যে আপনি পড়েছেন এবং সেটার জন্য আবার নিজে বইয়ে কষ্ট করে এতগুলো বই এনেছেন আমাকে দেখাবার জন্য যে কিভাবে পড়েছেন, তো এগুলো না খুব শিক্ষণীয় জিনিস। আমরা মনে হয় যে এইরকম টিচার, এইরকম স্কলার বোধহয় খুব কমই আছে এখন, খুব কমই পাবো। তাই আজকে মনটা সত্যি খুব ভারাক্রান্ত যে নিখিলেশ বাবু নেই আমাদের মধ্যে। তো একটা তো দিক পতন হলোই। আহ জানি না এই অভাব আমাদের আর কোনোদিন পূরণ হবে কিনা। যাই হোক, আজকে মনে হয় যে যেখানেই থাকুন ভালো থাকুন। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ওনাকে, আমার অগ্রজ বলে বা যেভাবেই হোক আমাদের সিনিয়র স্কলার, সিনিয়র হিসেবে, মাস্টারমশাই হিসেবে আমি প্রণাম জানাই। আর ভালো থাকুন। আর শেষে বলি, মোদক ট্রেনিং যে মিস্টার মোদক গার্গী, সবাইকে আমার ধন্যবাদ জানাই যে এই ছোট্ট একটা অনুষ্ঠান করার জন্য। আসলে আলাদাভাবে তো আমরা আর ওকে স্মরণ করতে পারি না, মনের দুঃখটা প্রকাশ করতে পারি না, এই একটা সুযোগ দিয়েছেন আপনারা, আমার মনের কথা একটু ছোট্ট করে বললাম। সুতরাং আপনাদেরও অনেক ধন্যবাদ। চুলটা বল একটু, আমি বলবো একটু। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর বাসু। এবার আমি একটু ডেকে নেব আমাদের একাডেমির বোর্ড অফ ডিরেক্টর প্রফেসর দীপিকা মজুমদার ম্যাডাম এবং সঙ্গে প্রফেসর তুষারকান্তি মজুমদার স্যারকেও কিছু বলার জন্য। আমি একটু বলতে চাই মধু কুমার স্যার। হ্যাঁ, এক মিনিট কে বলছেন? আমি সন্ধ্যা সরকার একটু বলতে চাই। আচ্ছা, এই ম্যাডামের পরে আপনি বলবেন। হ্যাঁ, একটু রেডি থাকুন। আচ্ছা ঠিক আছে। এই চুলটা একটু বেঁধে দেবো। আমি প্রফেসর নিখিলেশ চক্রবর্তী, তার নাম শুনেছি, তার লেকচার শুনেছি মোদক একাডেমিতেই, কিন্তু এতক্ষণ যারা বললেন তারা ছিলেন ওনার খুব কাছের লোক, তাদের কাছে ওনার অনেক স্মৃতি। আমার কাছে কিন্তু ওনার সেই স্মৃতি নেই, যেটুকু স্মৃতি আছে মোদক একাডেমির মাধ্যমে। আমি তার সম্বন্ধে খালি একটু কথা বলছি। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। আমি তাকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। কিন্তু প্রথমেই জানাই, আমি শুনছি ওনার জন্ম হয়েছে 1947 সালের 1 জানুয়ারি।
আমি কিন্তু ওনার থেকে বয়সে একটু বড়। আমার জন্ম 1946 সালের মার্চ মাসে। এখন উনি ছিলেন একজন পণ্ডিত মানুষ, সংস্কৃতে ওনার বিভিন্ন শাখায় ওনার বিচরণ, অসাধারণ প্রতিভা, তার লেখনীও ছিল পুরোধার। তিনি অনেক লিখেছেন, অনেক বই, গ্রামার, সাংখ্য দর্শন, সংস্কৃতের বিভিন্ন বিভাগ নিয়ে তার বহুত লেখা আছে। এবং তিনি যে শিক্ষাবিদ হিসেবে কি উচ্চ আসনে ছিলেন এবং তার ছাত্রছাত্রীরা তাকে যে কিভাবে ভক্তি করত সেটার উদাহরণ তো আমরা শুনলাম অনেকের কাছ থেকেই। আর অসামান্য স্নেহ আর অসামান্য দরদ ছিল তার ছাত্রছাত্রীদের প্রতি। আর আমি শুনেছি যে তার গৃহে বহু লোক থাকতো এবং বহু লোককে উনি সাহায্য করতেন, টাকা পয়সা, তার জ্ঞান, গভীরতা যা দরকার সেইটা দিয়ে। এইরকম মানুষ কিন্তু আজকের পৃথিবীতে খুবই কম। ওনাকে হারিয়ে আমার মনে হয় আমাদের যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং ছাত্রছাত্রী তাদের সকলেরই অপরিসীম ক্ষতি হলো। কিন্তু ক্ষতি তো আমাদের মেনে নিতেই হবে, কারণ যাওয়া আসা এটাই তো নিয়ম। আজকে আমি আছি, কালকে হয়তো থাকবো না, এই মেনে আমাদের চলতে হয়। কাজে দুঃখের হলেও ওনার এই যাওয়াটা আমাদের মেনে নিতে হচ্ছে। সেজন্য আমি শেষে একটা কথা বলছি রবীন্দ্রনাথের ভাষায়, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু প্রাণ জাগে, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে, তরঙ্গ মিলাই যায় তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফোটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি হয় দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। আমি ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, আর ওনার যেখানেই গেছেন সেইখানে উনি ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্যার আছেন? হ্যাঁ স্যার, চলুন এক সেকেন্ড। প্রফেসর চক্রবর্তীর মৃত্যু সংবাদটা হঠাৎ আসলো, তো ওনার আমি বক্তৃতা মানে আমিও আমার সাবজেক্টের নয়নি, মানুষের ব্যক্তিগত পরিচয় ছিল না, পরিচয় হয়েছে এই গণেশবাবুর মাধ্যমে। মানে অর্থাৎ এখানে যে বক্তৃতা সবাই দেয় সেখানে দিচ্ছেন, তার পাণ্ডিত্য তার বড় থেকে বয়ে যেত। এবং আমি সকলের কাছে শুনলাম, বিশেষ করে ভাদুরী মশাইয়ের কাছে জানতে পারলাম উনি কিরম ভাবে ঘনিষ্ঠভাবে মিশতেন, সকলকে খুবই ভালোবাসতেন, ছাত্রছাত্রীদের অসম স্নেহ করতেন। তো আমি একটু বলতে হবে একটুখানি স্যারের সম্বন্ধে না বললে হয়। তো সেইটা সকলকেই অত্যন্ত আমাদের আকৃষ্ট করতো। তো মানুষের মৃত্যু তো হবে, সবসময় কষ্টদায়ক। তো এই আপনাকে আমি ওনার স্মৃতির প্রতি আমি তর্পণ জানিয়ে আমি প্রণাম জানিয়ে শেষ করলাম। ওকে, ধন্যবাদ আপনাদের দুজনকেই। এবার আমি একটু ডেকে নিচ্ছি আমাদের আরেকজন স্যারের খুব কাছের মানুষ, কল্যাণী থেকে প্রফেসর সন্ধ্যা সরকার ম্যাডাম। নমস্কার। আমি কিন্তু স্যারকে বলবার জন্য আগের থেকে তৈরি নই। আমি আমার মনে যা আসবে আমি তাই বলবো। সত্যি কথা বলতে কি, স্যার আজকে নেই এটা আমি কল্পনাও করতে পারি না। স্যারকে ছাড়া আমার জীবন চলতে পারে সেটাও আমি ভাবতে পারি না, কারণ আমি প্রতি মুহূর্তে যখনই আমি অসুবিধায় পড়েছি সঙ্গে সঙ্গে স্যারকে ডেকেছি, স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার সেটা সমাধান করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, উনি আমার বন্ধু, উনি আমার গাইড, উনি আমার নমস্য। ওনার কাছে আমি ভীষণ স্নেহের পাত্রে ছিলাম, অত্যন্ত স্নেহের পাত্রে ছিলাম। আমার খুব দুঃখ যে স্যার আমার বাড়িতে আসতে চেয়েছিলেন, আমার হাতে রান্না খেতে চেয়েছিলেন, কিন্তু আমি স্যারকে আমার বাড়িতে আনতে পারিনি।
কি কারণে আমার মনে নেই, আমার মস্করণী মনে হয় আমার শরীর খুব খারাপ ছিল, সেই জন্য আমি স্যারকে আমার বাড়িতে আমি আনতে পারিনি। উনি যখন কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াতেন তখন আমিও পড়াতে যেতাম, কিন্তু ওনাকে আমার আনা হয়নি। কি কারণে আমার এখনো ঠিক কষ্ট করে মনে পড়ে না। স্যার মানে আমার প্রতিদিনের সঙ্গে আমি রাত্রি 11:30 সময় স্যারকে ফোন করেছি, ফোন করে আমার সমস্যার সমাধান করেছে। আমার পারিবারিক দুঃখ, পারিবারিক সুখ, আমার যা কিছু আছে সমস্ত স্যারের সঙ্গে আমি ভাগ করে নিয়েছি। স্যার সেটাকে নিয়ে কখনো কখনো বুদ্ধি দিয়েছেন, কখনো বলেছেন যে ভেঙে পড়বেন না, কখনো বলেছেন আপনাকে এই কাজটা করতেই হবে। আর খুব বকেছেন, কি বকেছেন আমাকে, কিন্তু সেই বকুনিগুলো আমার মনে হতো অত্যন্ত স্নেহময়ী পুরো স্নেহময় বকুনি। এই বকুনির মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে সে বলার কথা না। ধরুন তো মশাই, এরকম করে বলতেন, ধরুন তো মশাই আপনার কিচ্ছু হবে না, আপনি কিছু করতে পারবেন না, আপনি সারাদিন শরীর করুন, এই নিয়ে থাকুন, আপনার কোনো কিছু হবে না। পরে আবার বলতেন যে পড়ুন, না পড়লে কিছু কি জানা যায়, শরীর তো খারাপ থাকবেই, কিন্তু আপনাকে পড়তে হবে। আজকে সত্যি বলছি, স্যার নেই, নিখিলেশ স্যার নেই, আমি ভাবতে পারি না, আমার ভাবলেও আমার কষ্ট হয় যে এমন একটা মানুষ যে ছাত্র দরদে, যার দরদের সীমা নেই, তিনি সর্বক্ষেত্রে সবার মধ্যে, তার শত্রু মিত্র নেই, সবাইকে তিনি আপনার করে নিয়েছেন। এবং আমাকে তো উনি ভীষণ স্নেহ করতেন, আমি ওনার স্নেহের পাত্রে। আমাকে উনি যথেষ্ট সমাদর করেছেন আমাকে, আমার গাইড হিসাবে, আমাকে কো গাইড হিসাবে আমাকে দেখিয়েছেন, পড়িয়েছেন। সুতরাং আমার তার কাছে ঋণের শেষ নেই। কিন্তু আমি শেষ বেলায় তার সঙ্গে দেখা করতে পারলাম না, নিজের শরীর খারাপ, আমি যেতে পারলাম না, স্যারকে একটু দেখতে পারলাম না, স্যারকে কিছু খাওয়াতে পারলাম না লাস্টে, আমার খুব দুঃখ। তবু আমি শুধু এই লাস্ট কথা এটাই বলি যে স্যার যেখানে আছেন, তিনি, তার থেকে অদ্ভুত কথা যে উনি আমাকে 15 দিন আগে বললেন যে আমি তো থাকবো না, আপনি এরপরে আপনি থাকবেন। আমি বললাম যে আপনি কেন, আমার বুকের মধ্যে ছাট করে উঠলো। আমি বললাম কেন আপনি এরকম করে বলছেন? বলে না আমি থাকবো না, আপনারা থাকবেন, আপনারা করবেন। সত্যি তারপর দেখি স্যার নেই, শুনি পুরো সকালবেলা যে স্যার নেই। আমি এটা কি করে মেনে নেওয়া সম্ভব? আমি সত্যি বলছি, আমি এত দুঃখ পেয়েছি স্যার যে মারা যাওয়াতে, যে বলার কথা না। আমার কথা, আমার সমস্ত কথা, আমার মনের কথা স্যারকে আমি বলতাম। স্যার নির্বিবাদে সমস্ত শুনতেন এবং মন দিয়ে আমাকে উপদেশ দিতেন যে এইভাবে করুন, এইভাবে চলুন, এইভাবে করুন। সুতরাং আমার কাছে একটা বিরাট ক্ষতি, মানে বিশাল ক্ষতি। আমি কল্পনাও করতে পারি না যে স্যার ছাড়া আমার এই এত বছর 73 বছর বয়স আমার স্যার ছাড়া আমি বাকি জীবনটুকু আমি কিভাবে কাটাবো। এটা আমার একমাত্র দুঃখ। স্যার নেই, আমি ভাবতে পারি না। আমি চেয়েছিলাম স্যারের আগে আমি মরে যাই, কিন্তু স্যার চলে গেছেন। আমি কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি এইটুকুই শুধু বলি যে তার আত্মার যেন শান্তি হয়। তিনি তিনি অনেক কষ্ট পেয়ে গেছেন, বাদ বাকি যেখানে রয়েছেন সেখানে তিনি যেন শান্তি পান, এই কামনা করি। ভগবানের কাছে এই কামনা করি যে তাকে শান্তি দিন। তিনি শান্তি পাননি, তিনি শুধু পড়েই গেছেন, বিনিময়ে কিচ্ছু পাননি উনি। ওনাকে শান্তিতে রাখুন, এইটুকুই আমার বলার কথা। আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটুকু এইটুকুই শেষ করলাম। আপনারা বলুন এবার। ওকে, ধন্যবাদ ম্যাডাম। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের প্রফেসর সতীন্দ্র কৃষ্ণ দাস মহাশয়কে কিছু বলার জন্য। ম্যাডাম এটাতেই তো? হ্যাঁ, দে মহাশয়। প্রফেসর সতীন্দ্র কৃষ্ণ দে মহাশয়। আচ্ছা, আমি নিখিলেশ চক্রবর্তীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে আমি দু একটি কথা আমি বলছি।
আমি কম্পিউটার বিভিন্ন কাজে বিভিন্ন কলেজে আমার যাতায়াত ছিল। সেই হিসাবে আমি রানাঘাট কলেজে প্রায় যেতাম এবং কখনো কখনো রানাঘাট কলেজে কোনো কোনো সময় কম্পিউটার কোনো মিটিং বা সভা সমিতিকে উপলক্ষ করে আমার যাতায়াত ছিল এবং সেখানে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি সেখানে আমার বক্তব্য রাখতাম এবং যে সমস্ত বক্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেইভাবে আমি সেই গুরুত্বটা রক্ষা করে আমি বক্তব্য উপস্থাপন করতাম এবং এখানে উল্লেখযোগ্য যে আমি একাধিকবার নদিয়া জেলার কম্পিউটার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছি। রানাঘাট কলেজেরই কোনো অধ্যাপককে আমার সঙ্গে নির্বাচনে অর্থাৎ আমার সঙ্গে কন্টেস্ট করেছেন প্রেসিডেন্ট পদের জন্য, কিন্তু আমি তাদেরকে সেখানে পরাজিত করে নির্বাচিত হয়েছি এবং আমার এই কলেজে বিভিন্ন অধ্যাপক আমার খুব ঘনিষ্ঠ বা পরিচিত ছিল এরকম কথা আমি বলবো না, কিন্তু পরবর্তীকালে যখন আমি রিটায়ার করে গিয়েছি, অবসর গ্রহণ করেছি, তখন আমি দু একজন অধ্যাপক এবং অধ্যাপিকাকে রানাঘাট কলেজেরই যারা আমার কাছে আসতেন এবং তারা তাদের অনেক কথা আমার কাছে ব্যক্ত করতেন। সেই হিসাবে আমি রানাঘাট কলেজের একজন বিশিষ্ট অধ্যাপক নিখিলেশ চক্রবর্তী নাম আমার কাছে প্রায় আসতেন এবং এটা অনুভব করতাম যে আমার বক্তব্য তার কাছে খুবই গ্রহণযোগ্য বিষয় হয়েছিল, যে জন্য তিনি একাধিকবার আমার অবসর গ্রহণের পরেও আমার কাছে যাতায়াত করতেন এবং আমি তার যে কথা আমি শুনতাম এবং গ্রহণ করতাম সেটা কিন্তু এই নয় যে আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক বেশি শ্রদ্ধা করি, অনেক বেশি তার পাণ্ডিত্যের প্রতি আমি গভীর অনুধাবন করি ইত্যাদি, কিন্তু আমার তখন মনে হতো না। কিন্তু ধীরে ধীরে আমার কাছে তিনি খুব সুস্পষ্টভাবে একজন পণ্ডিত ব্যক্তিরূপে পরিগণিত হলেন এবং শ্রদ্ধাভাজন মানুষ হিসাবে আমার কাছে তিনি আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে গ্রহণযোগ্য হলেন। এবং এখানে আমি যে কথা বলতে চাইছি যে তিনি যে অনেক বেশি সুগভীর পাণ্ডিত্যের অধিকারী হয়েছিলেন সেটা আমি ধীরে ধীরে অনেক বেশি বুঝতে পেরেছি যখন আমি তারই ছাত্র বা ছাত্রী
যারা তার কাছে পিএইচডি করেছেন তাদের বক্তব্য যখন আমি গভীরভাবে শুনতাম, অনুধাবন করতাম, তখন আমি বুঝতে পারলাম যে নিখিলেশ চক্রবর্তী একজন বিশিষ্ট ব্যক্তি, যার পাণ্ডিত্যের কোনো সীমা নেই। তার সেই যে পাণ্ডিত্য, এই বিষয়ে আমার ধীরে ধীরে গভীর শ্রদ্ধা পোষণ করতাম তার প্রতি, এবং বিশেষ করে পিএইচডি করা ছাত্রছাত্রীদের মধ্যে যে গভীর চেতনা এবং পাণ্ডিত্যের প্রকাশ, এটা আমি বুঝতে পারলাম যে তার জন্যই যারা পিএইচডি করছে বা ছাত্রছাত্রী যারা তার কাছে পড়াশোনার জন্য যাতায়াত করছেন, এটা সেই নিখিলেশ চক্রবর্তীরই অবদান। কারণ নিখিলেশ চক্রবর্তী যে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী, এই অনুভূতিটা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে এবং শ্রদ্ধায় আমার মাথা অবনত হয়েছে। আমি তার প্রতি যে শ্রদ্ধা পোষণ এবং তার পাণ্ডিত্যের প্রতি যে গভীরতা আমি আমার চেতনায় জাগ্রত হলো, এটার জন্য আমি তারই কাছে কৃতজ্ঞ। এখানে আমার পাণ্ডিত্যের বা তার প্রতি শ্রদ্ধার যে রূপটা, সেটা আমি ধীরে ধীরে অনুভব করেছি এবং তার চলে যাওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে খুব গভীরভাবে অনুভব করেছি। আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে তার পাণ্ডিত্যের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে তার প্রতি আমার গভীরভাবে তার প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং করে তার আত্মার শান্তি কামনা করে আমি তার প্রতি আমার শ্রদ্ধা মতো করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রফেসর দেব। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের একটু কবিতা আবৃত্তি করে শোনাবেন, প্লাস সঙ্গে দুটো কথা বলবেন, ডক্টর মণিমালা মিশ্র। ডক্টর মণিমালা মিশ্র। হ্যাঁ, বলছি। সবাইকে নমস্কার। উপস্থিত সমস্ত বিদ্বজ্জনের কথা আমরা শুনলাম। আমিও গোলপার্কে স্যারের কাছে অনেকবার গেছি, স্যারের কৃপা ধন্য, স্যারের সঙ্গে অনেকবার দেখা হয়েছে। আজকে স্যারের স্মরণ সভায় স্যারের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে স্যারের আত্মার শান্তি কামনা করে আমার একটি ছোট্ট নিবেদন, আমি একটা ছোট কবিতা পড়ে শোনাচ্ছি। স্মরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যখন রব না আমি মর্ত কায়ায়, তখন শরীতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা ওই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা
এই ছায়া তলে আনমনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস রীতিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায় তারই তাল। সেদিন ভুলায়েছিল কীর্তি খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন, চারিদিকে নামহারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথ দিয়ে করো তার সন্ধান, হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তার ফেলে গেছে কোন ঠাঁই, সংসার তাহাদের ভোলে অনায়াসে, সভা ঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের সাথে মিল যার, যে আমি চাইনি কারো ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই ঋণ ভার। সে আমারে কে চিনেছ মর্ত কায়ায়, কখনো সরিতে যদি হয় মন, ডেকো না সভা, এসো এ ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমি প্রফেসর সুপর্ণা সরকার, স্যারের ছাত্রী, তাকে ডেকে নিব। আচ্ছা, একটা কথা বলে নেই, সময় তো আমাদের অনেকটা হয়ে গেছে, খুব সংক্ষেপে এক দু কথা বলে সবাই একটু কমপ্লিট করার চাচ্ছি, যে সবাই কিছু কিছু বলুক আজকের দিনটা, তো তার জন্য সবাই একটু সংক্ষেপে। সুপর্ণা সরকার। আচ্ছা, রানু রায় আছেন? আমি একটু বলতে চাইছি, এখানে স্যারের অনেক ছাত্রছাত্রী উপস্থিত আছেন, যদি একটুখানি যারা যারা বলতে ইচ্ছুক তারা স্বেচ্ছায় যদি একটুখানি আনমিউট করে বলা শুরু করেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমি কি আমার মিসেসকে দেবো? আচ্ছা, হ্যাঁ, ততক্ষণ আপনি দিন। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি স্যারকে অনেক শ্রদ্ধা জানি, আমার কারণ আমি তো ওনার সঙ্গে খুব আর পরিচিত ছিলাম না, আমি আমার মিসেসকে দিচ্ছি, ও একটু বলতে পারো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পরম শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী নিখিলেশ চক্রবর্তী প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই অনুষ্ঠানে সমাগত সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি বন্দনা পাল, লেখার মধ্যে আছি। বাংলা ও ইংরেজিতে আমার গুটি কয়েক কাব্যগ্রন্থ আছে। গোলপাক রামকৃষ্ণ মিশনের সংস্কৃত শেখার সুবিধে এই ভাষাতেও কিছু কবিতা লিখি, কিন্তু সহযোগিতার জন্য কোনো একজনকে দরকার বুঝে আমি বহু খোঁজার পর গত মার্চ মাসে স্যারের কাছে আমি যাই। আমি ওনার একদমই অপরিচিত ছিলাম, কিন্তু এই 4 মাসের মধ্যেই উনি আমাকে সাহিত্য সৃষ্টি করতে শিখিয়ে কিছু নির্দেশ দিয়ে গেছেন। তো আপনাদের সবার সহযোগিতায় আমি সেইটি পূরণ করব। উনি আমার বই প্রকাশ এবং প্রচারের দায়িত্ব নিয়েছিলেন। আমি ওনার উদ্দেশ্যে একটি সংস্কৃত কবিতা লিখেছি নিজে। আমি সংস্কৃত কবিতা প্রচুর লিখি এবং উনি আমাকে পুরো সংস্কৃত কবিতায় বই তৈরি করার মতো করে তৈরি করেছেন। আমার বইও পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। আমি কবিতাটি একটু পড়ে আপনাদের শোনাই। হে শ্রদ্ধাস্পদেষু অদ্যাবধির ময়া গৃহীতম যথা হি তে যাবৎ প্রতিপাদনম অস্যাং চেতনায়াম এব গ্রথিতম তদেব ইদানীং মম মন্ত্র সাধনম তস্मै লব্ধ প্রশমনায় ভবেত মমাভিযানম অনায়াসেন দৃষ্টিপথে শ্রীকরমি ঝঞ্ঝাক্ষুব্ধ পরিমণ্ডলম বিশ্ব বিস্তৃত চিন্তা জগতি মম
তস্মিন খেতে অহর নিশাম নিরন্তরং প্রতিপলম ময়া যাবৎ লিখিত গীতম ভবেৎ ত্বয়া প্রদত্ত নির্দিষ্টম অতঃপরং মম ভাব পারাবারম অবিরল মন্থনেন নিত্য নব উর্মি উন্মিলনম সয়েব তস্मै শ্রদ্ধার্ঘর মম অদ্য ময়া নিবেদ্যতে সংগৃহীত সর্বম। সকলকে অনেক অভিবাদন জানিয়ে আমি রাখছি। অনেক ধন্যবাদ ম্যাডাম, অসাধারণ। আচ্ছা, আমি রানু আরেকটি রায় আরেক কিছু বল- বলো বলো আমি আরেকটি কথা এক সেকেন্ড বলে নি ম্যাডাম। আমার সঙ্গে হ্যাঁ, বোধহয় বলুন। হ্যাঁ আমার সঙ্গে বোধহয় উনি লাস্ট কথা বলেছিলেন। ওনারই একটি কম বয়স্ক ছাত্রীর মাধ্যমে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি আমাকে এই কথা বলেছিলেন যে আমার এই সংস্কৃত ভাষা আমি যদি কাউকে প্রতিষ্ঠিত করতে পারি, আমি যেন সমাজে সেইটার মাধ্যমেই মূল্যায়ন হয় আমার, আমি আর কিছু চাই না। তখন উনি জানতেনও না যে ওনার সমস্ত চিকিৎসা বাকি, কিন্তু আমাকেও আগের সপ্তাহে আমার সব কিছু দায়িত্ব নিয়ে আমার লেখা উনি গবেষণা করাবেন, এই সমস্ত কিছু দায়িত্ব নিয়েও উনি আমাকে বলেছিলেন আমি যদি মরে যাই আমি আপনার সমস্ত কিছু কাজের দায়িত্ব যথাযোগ্য লোককে আমি দিয়ে যাব। আমি 4 মাস যে গেছি, আমি ওই দিনই প্রথম উনি মৃত্যুর কথা বলেছিলেন। তা বাদ দিয়ে ভীষণ প্রাণোচ্ছ্বাসভাবে আমাকে এত সহজে সবকিছু শিখিয়েছেন যে মানে আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। ওকে, অনেক আচ্ছা, ধন্যবাদ। একজন একজন করে আমি ডেকে নিচ্ছি নামগুলো। যারা যারা আছেন সবাই একটু রেডি থাকবেন, ঠিক আছে? হ্যান্ড রাইজ আপনারা মিউট অন করবেন। প্রফেসর সুপর্ণা সরকার, আচ্ছা, তারপরে আচ্ছা কে আছেন এখন প্রেজেন্ট স্টুডেন্টদের মধ্যে কেউ একটু মিউট অন করবেন? আচ্ছা, আমরা ততক্ষণে আমরা প্রফেসর গীতশ্রী ব্যানার্জির রেকর্ডিংটা শুনে নিই, উনি যে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। না, এক দুজন যা আছে বলাটা কমপ্লিট করে নিয়ে। আচ্ছা, জ্যোৎস্না বালা, আপনি কিছু বলবেন কি? মিউট অন আছে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলুন। আমি দীপিকা বিশ্বাস, রানাঘাট কলেজের 93-তে আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস থেকে পড়ে তারপরে অনার্সে ভর্তি হয়েছি। জানি না হয়তো ঈশ্বরই আমাকে ওনার কাছে পাঠিয়েছিলেন কিনা, কারণ আমি প্রথমে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার শ্রদ্ধেয় স্যার স্বর্গীয় হেমচন্দ্র ভট্টাচার্য মহাশয় উনি তখন বললেন যে গভর্নমেন্ট কলেজে পড়ানোর মতো কেউ নেই, প্রিন্সিপাল ছিলেন, তিনিও নিজে বললেন যে স্যার তোমাকে ঠিকই বলেছেন, এই কলেজে একমাত্র আমি আছি এবং কলকাতা থেকে আমি আসি, তোমাকে আমি হয়তো এতটা সময় দিতে পারবো না, তা স্যার যেটা বলছেন হেমবাবু সেটাই তুমি করো। তখন স্যার, আমি ওখান থেকে কোনো ফর্মও তুলিনি রানাঘাট কলেজে, তো আমাকে হেমবাবু লিখে দিয়েছিলেন যে তুমি সোজা চলে যাও, ওখানে আমাদের আরেকজন শ্রদ্ধেয় স্যার পরিমল ভট্টাচার্য ছিলেন, তিনি আমার হেমবাবুর ছাত্র ছিলেন। তো স্যারের কাছে গিয়েছি, তখন তো সকলের ডিপার্টমেন্টে সবাই খুব উৎফুল্ল, বলছে এত ভালো রেজাল্ট, রানাঘাট কলেজে এসেছে ভর্তি হতে, আর আমরা ভর্তি নেব না, চলো তোমাকে অফিসে নিয়ে যায়। তারপরে হেমবাবু, আমাদের পরিমল বাবু এবং নিখিলেশ বাবু দুজনে গিয়ে আমার ভর্তির ব্যবস্থা করে দিলেন। এবং আমি যে দ্বিতীয়বার পিতৃহারা হয়েছি সেটা মানে আপনারা সবাই বুঝতে পারছেন, আমরা প্রত্যেক ছাত্রছাত্রী ওনার কাছে সন্তান তুল্য ছিলাম। বাবা যেমন সন্তানের দুঃখ প্রকাশ করেন, আমি রানাঘাট কলেজ থেকে যখন 25 বছর পর প্রথম ফার্স্ট ক্লাস পাই, তখন ওনার মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, উনি আমাকে হাত ধরে সকলের সঙ্গে গিয়ে পরিচয় করিয়ে দিলেন, সেই দৃশ্যটা আজকে আমার আরো বেশি করে মনে পড়ছে। স্যার চলে গিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে উনি আছেন, এবং স্যারের শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমার সকলের কাছে অনুরোধ, তিনি যে ট্রাস্টি করতে চেয়েছেন সেটা যেন ওনার স্বপ্ন না থাকে, আমরা সমস্ত ছাত্রছাত্রী সেটা যেন পূরণ করতে পারি, সেটাতে হয়তো স্যার আমাদের মধ্যে বেঁচে থাকবে। নমস্কার সকলকে।
নেক্সট আর কেউ? হ্যালো, আর কেউ? আচ্ছা, এবার যে কেউ কিছু বলতে চাইলে, কারণ আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সময় অনেকটা পার হয়ে গেছে, এবার যে কেউ কিছু বলতে চাইলে বলতে পারে। আমি তুলসী হালদার বলছি, আর নিখিলেশকে আমি স্পিকার হিসেবে মোদক ট্রেনার একাডেমি, মানে আমারই একাডেমি বলবো, আমি সব একজন সেই মারফত দেখেছি বক্তৃতা করতে, এইটুকু জানতে। আর আজকে যারা শ্রদ্ধেয় ব্যক্তিগণ, তার মানে স্নেহের ছাত্রছাত্রী যারা বলছেন, সকলের কথা থেকে আমার অন্তর বিগলিত। তার কারণ শ্রদ্ধায় অবনত প্রকৃত সম্পদশালী মানুষের সঙ্গে তিনি নেই, কিন্তু আমি পরিচিত হলাম। হ্যাঁ, কোনো কিছুর তো শেষ নেই তার ভাবধারায়। তো তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তর থেকে, তিনি নিশ্চয়ই পাবেন। আর প্রার্থনা করছি, জয় যাত্রায় যাও গো, ওঠো জয় রথে তবে। কবির ভাষাতেই আমার প্রার্থনা পূরণ হোক, ভগবানের কাছে এটা প্রার্থনা করছি। ধন্যবাদ। স্যার আমি হ্যাঁ বলুন। আমি নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস চিত্রা মুখার্জি বলছি। স্যারের প্রতি আমার শ্রদ্ধা, আমার প্রণাম। নাই স্যার যেখানেই থাকুন তার আত্মার শান্তি কামনা করে, এবং মোদক ট্রেনার একাডেমি যে এত এরকম একটি বিশিষ্ট ব্যক্তিত্বের স্মরণ সভা বা আলোচনা সভার সুযোগ দিয়েছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। মোদক ট্রেনার একাডেমির সদস্য হিসেবে তো বটেই, এবং মোদক ট্রেনার্স একাডেমির আপনারা যারা এরকম ব্যবস্থা করেছেন তাদের সকলকে আমার অভিবাদন জানাই, যে এরকম একটি সুন্দর ব্যবস্থা করেছেন যার দ্বারা আমরা অনেক কিছু স্যারের বিষয়ে, নিখিলেশ চক্রবর্তীর বিষয়ে জানতে পারলাম। এরকম একটি মানুষ যিনি রানাঘাটে প্রফেসর ছিলেন, যেহেতু আমরা নদিয়া ডিস্ট্রিক্টেই আছি, তাই নদিয়া ডিস্ট্রিক্টের স্কুলেই ছিলাম, তাই কম বেশি তার কথা আমরা শুনেছি। মোদক ট্রেনার্স একাডেমিতেই তার সেমিনারে আলোচনা শুনেছি, তার বক্তব্য মানে একদম সুন্দর, সাবলীল, এবং সমস্ত কিছু দিক, তিনি সংস্কৃতে যে অগাধ বিচরণ, অগাধ পাণ্ডিত্য, তা তার ওই আলোচনার মধ্যে থেকেই জানা যায়। সংস্কৃতের বিভিন্ন বিভাগে তার অবাধ বিচরণ ছিল, এবং তিনি এমন একজন শিক্ষাদরদী মানুষ। এতক্ষণ সব ছাত্রছাত্রীদের কথায় আমরা সেটা জানতে পারলাম। হেমন্তবাবু একটু আগে বলছিলেন উনি আমাদের খুব কাছের মানুষ, নবদ্বীপেরই বিদ্যাসাগর কলেজের প্রফেসর ছিলেন, এবং আমাদের ব্যক্তিগত খুব পরিচয় আছে। হেমন্তবাবুর কথাতে বুঝতে পারলাম যে উনি কতখানি, এবং আরো অনেকেই বললেন, তাদের সকলের কথাতেই বুঝতে পারলাম যে তিনি কেমন শিক্ষাদরদী ছিলেন। মানে ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হিসেবে তাকে তারা পেয়েছিলেন। তাদের সত্যিই সৌভাগ্য, এবং আমাদের সৌভাগ্য এটাই যে আমরা নদিয়া জেলায় তাকে পেয়েছিলাম। শুধু নদিয়া জেলায় কেন, এরকম একটি বিশিষ্ট ব্যক্তিত্ব সারা রাজ্যে, সারা দেশে মানে প্রণম্য। তার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে, এবং আপনাদের সকলকে যারা এই ব্যবস্থা করেছেন তাদের সকলকে, মোদক ট্রেনার্স একাডেমির সকল সদস্যকে আমার আজকে অভিবাদন, শ্রদ্ধা, সম্মান জানাই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, এবং তিনি যেখানেই থাকুন তার একটা শান্তি কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি। এই বলে সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আর স্যারের প্রতি আমার অনেক অনেক। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আমি একটু ডেকে নিতে চাই মানে স্যারের পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য মিস্টার সৌম্য চ্যাটার্জিকে। আপনি আছেন? আছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? আপনার ভিডিওটা অন করা যাবে একটু? অন করা যাবে, কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলুন আপনি। অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। নিখিলেশ চক্রবর্তী আমার মামা, প্রিয়জন, ছোটবেলা থেকে বড় করেছি। শেষ 3 বছর আমি এখানেই ছিলাম একই বাড়িতে। তো কথা হতো। এখন শুনছি অনেককে মেজবানকে বলে রেখেছিল যে 15 দিন পরে আমি হয়তো থাকবো না, বাট আমার কোনোদিন বলেনি। সেখানে হয়তো আমরা আরো একটু সজাগ থাকছি, কিন্তু এখন তো কিছু করার নেই। তো আমি সবাইকে এখানে অনুরোধ করবো যে আমাদের নিখিলেশ চক্রবর্তীর শ্রাদ্ধানুষ্ঠান আমরা যাদবপুরের কাছে কৈবল্য ধামে আয়োজন করছি মঙ্গলবার সকাল 9টা থেকে চালু হবে। আপনারা যদি 9টা থেকে 12টা, 12:30, 1টা অবধি আপনারা যদি আসতে পারেন ওখানে, এটা খুবই ভালো ব্যাপার হবে। সেখানেও কিছু আলোচনা করা যেতে পারে। একটা এখানে পোস্ট আপনারা যদি করে দেন এই ব্যাপারে, এই পথ নির্দেশ দিয়ে, তাহলে সুবিধা হবে। এটুকুই বলার ছিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ এখানে যে স্যারের যারা ছাত্রছাত্রী আছেন কেউ কিছু বলতে চান? না হলে আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার আর একটা শুধু অডিও আমরা শুনে নেব। প্রফেসর গীতশ্রী ব্যানার্জি খুব সুন্দর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সাউন্ডটা পাওয়া যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। শুরু করেনি এখনো? শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, সাউন্ডটা খুব ইয়ে আছে। ওনার সাউন্ডটা কম আছে, আমি আবার প্রথম থেকে দিচ্ছি, একটু বাকি সবাই মিউট করে দিন। ওখানে আমরা প্রায় 8 বছর একসঙ্গে কাজ করি, একসঙ্গে করতে। ওনার কর্মজগৎ আলাদা, কর্মক্ষেত্র আলাদা, আমার আলাদা। ওই এক সাংখ্যানন্দ হলে ছোট ছোট আমাদের সব বসার জায়গা ছিল, সবসময় দেখা হতো। বিশেষ করে কোনো সেমিনার হলে তখন সেই নিয়েই আমরা আলোচনা করতাম। সেই সময় ওনার সঙ্গে আমার বেশি কথোপকথন হয়েছে। মানুষের অত্যন্ত শান্ত, নম্র, এবং ওনার শিক্ষাবস্থার সুযোগ পেয়েছিলাম একটা অন্য ব্যাপারে, সেটাই বলছি। সেই ছোট্ট ঘটনাটাই আমি বলছি যে এত একজন বিজ্ঞান মানুষ অথচ কি উদাহরণ আমাদের দেশে যে কথায় বলবে শিক্ষা আছে, এটা দাদা কি বিনয় তিনি ছিলেন যেন তারই প্রতি। যাই হোক, ঘটনাটা হলো আমার ভাই আমেরিকার প্রবাসী, ওখানে সিভিল ইঞ্জিনিয়ার, এখান থেকে কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এসে বড় পোস্টিং কাজ করে। যাই হোক, ওখানে আমার ভাই পূজনীয় মহানন্দ ব্রহ্মচারী
এবং ও যখনই অ্যাটলান্টায় যেতেন তখনই ও আমার ভাই তাকে নিয়ে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া করে সব কিছু করার মানে যেখানে তিনি থাকেন ওই সবসময় সঙ্গ সেই সঙ্গ লাভে দেশের সঙ্গ লাভে অনেক উপকার হয়েছে, অনেক লাভ হয়েছে, অনেক শিক্ষা হয়েছে। সেই প্রসঙ্গে বলছি ওকে খুব চিন্তা করতে পেরেছিল। ও শিশু চিকিৎসা করছে সেগুলো যেগুলো বলতে মনে হচ্ছে সেগুলো বুঝে দেখতে রক্ষা করার পরে ও অনেক জায়গায় ওর কাছে কি করছে সেটাও বুঝতে পারতো না। একবার কলকাতায় এসে আমাকে বলছিল তুমি আর আমি একসঙ্গে বসে পড়ি, কতগুলো জায়গা আমি একদম বুঝে দিতে পারছি না। আমি তখন বললাম দেখ আমি তো সংস্কৃতি প্রায় করছি, চর্চাও নেই। আমাদের এখানে একজন আছে চল একদম ওনার সঙ্গে কথা বলি, ওনার কাছে গিয়ে আমরা এই জিনিসটা বুঝে নিই। সেই সুবাদে সঙ্গে আমাদের আমরা ভাই ওনার কাছে গেলাম। আর কদিন ধরে তিনি এত সুন্দর করে অত্যন্ত কঠিন যেগুলো আমরা আমাদের কাছে যথেষ্ট আমরা বয়স্ক তখন চিন্তাই করি করতে লাগছি, কিন্তু উনি এত সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিলেন তখনই ওনার পরিচয় বিশেষ করে। আর মৃত মানুষ যারা আমরা ওখানে কাজ করেছি একসঙ্গে সবাই জানি তো অসাধারণ নম্র, অসাধারণ শান্ত মানুষ। এখন আর কি বলবো, তিনি চলে গেছেন একটা বন্ধু বিচ্ছেদ বন্ধু বিচ্ছেদের ফল করছি এইসবের কাছে তার স্বামী আপনার স্বামী লাগবে এই কিছু বলে আমি আর শেষ করছি। ওকে, আচ্ছা, আর কি কেউ যদি কিছু বলতে চান এক দু কথায়, আমরা এখন প্রোগ্রামটা শেষ করব। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে কেউ আছে আরো? নেই, ঠিক আছে, ঠিক আছে, আমরা মনে হয় শেষ করে এটা অনেক হয়ে গেছে। কার্কি ম্যাডাম দুটো কথা বলে কমপ্লিট করে দিন। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, যে প্রফেসর নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের লোকান্তরিত হওয়ার স্মরণে। তা আজকে অনেকে আমাদের মধ্যে ছিলেন, সবাইকে আমাদের মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বোপরি মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে প্রফেসর নিখিলেশ চক্রবর্তী মহাশয়কে আমাদের বিনম্র সশ্রদ্ধ প্রণাম। তিনি যেখানেই থাকুন তার আত্মার শান্তি কামনা করি। আমি তার খুবই একজন স্নেহধন্য ছাত্রী, দীর্ঘ বছর তার সঙ্গে বিভিন্নভাবে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু শিখেছি তার থেকে। আর কি পেয়েছি সেটা তো বলাই বাহুল্য, তার কোনো সীমা পরিসীমা নেই। আর খুব সুন্দর করে একটা কথাই সবসময় বলতেন, দিদিমণি এগিয়ে যাও। এই যে ওনার সস্নেহে দিদিমণি কথাটা বারবার সেটাই মনে পড়ে। অনেক সময় খুব বকুনি খেতাম এবং এটাও বলি, বকুনি খেতাম যখন স্যার যখন খুব চিৎকার করে বকতেন, আমি স্যারকে বলতাম, স্যার যা ইচ্ছা বলুন, গলাটা নামিয়ে। ঠিক এরকম পাল্টা আবার আমিও স্যারকে বলতাম, কেউ যেন শুনতে না পায়। একটা অন্য ধরনের ইয়ে ছিল। আর প্রতি মুহূর্তে প্রতি ইয়েতেই স্যারকে জিজ্ঞেস করি, স্যারের থেকে জেনে আসি বা স্যারকে ফোন করি। তাই বারবার আজকে সেগুলোই মনে পড়ছে। তাই তার আত্মার শান্তি কামনা করে এবং
একাডেমির তরফ থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আচ্ছা ম্যাডাম, এক মিনিট, একটা জিনিস একটু অনেকটাই যেহেতু লেন্দি হলো, আমি জাস্ট 2-3 মিনিট সময় নেব। আমি একটু চাচ্ছি স্যারের গলায় একটা হ্যাঁ খুব ভালো, একদম দেখে নেই, ঠিক আছে? কারণ সবাই একখানে তো এইভাবে হব না, তো স্যারের একটা ভিডিও আমাদের যে লেকচার দিয়েছেন সেখান থেকে তার গলাটা আমরা 2 মিনিটের একটু শুনে নিই, শুনে প্রোগ্রামটাকে সমাপ্তি করি। তোমার কাছে পাওনা কোনটা কি থাকবে? আমি 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 বলি যে আরে দেখো, আমি তো যদি একজন দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বা ইউএনের যে প্রেসিডেন্ট, বড় বড় জায়গাকার প্রেসিডেন্ট, তারাও সেই গড়ে যাবেন। আর এখানেরও লোক যে অত্যন্ত হতভাগ্য দরিদ্র ব্যক্তি, সেও গড়ে যাবে। তাহলে আর যা থাকলে তো পড়ে থাকবে রে ভাই। তার কথা তো কেউ চিন্তা করে না, তার কথা তো কেউ বলে না। তুমি নিজেকে উৎসর্গীকৃত করো, নিজেকে উৎসর্গীকৃত করতে পারলে তুমি ভাবছো তাতে আমার কি লাভ হল? আরে তোমার লাভের দরকার নাই, পৃথিবীর লাভের সঙ্গে তোমার লাভের সম্পর্ক একটা আছে। তুমি যদি পৃথিবীকে যদি উপযুক্ত করে তার সম্মান সকলের কাছে পৌঁছে দিতে পারো, তো সেটি হবে তোমার কাছে বড় পাওয়া। তোমাকে তো সব রেখে দিতে হবে রে ভাই। টাটা বলো, রতন টাটা এত বড় ব্যক্তি, তাকেও তো একটা রোগে তো মারা যেতে হলো। কিন্তু তিনি তার যদি বিশাল সম্পত্তিকে যদি আর সাধারণের জন্য যদি উৎসর্গীকৃত করে যান, তার মর্যাদা সবচেয়ে বড়। তার মর্যাদা এই পার্থিব দেহে চলে যাওয়ার পরেও থাকে। সেই থাকার সঙ্গে সঙ্গে তুমি তার ব্যাপ্তির কথা বুঝবে। তুমি যে বিরাটের যে একটা উপলব্ধি তোমার আছে, তা আচ্ছাদিত হয়ে আসবে। ঈশোপনিষদে 15 নম্বর মন্ত্রে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তত্ত্বং প্রসন্ন পাব্রেণ সত্যধর্মায় দৃষ্টায়। মানে বলে দিচ্ছি, হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আচ্ছাদিত করা আছে। তুমি পাচ্ছ না, নিজেকে নিজে দেখতে পাচ্ছ না, চেষ্টা করো নিজেকে নিজে দেখতে। তাই তুমি যদি সে পথে যদি একলাও হও, ক্ষতি নেই। এই একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তাই এই কথা প্রত্যেক দেশের প্রত্যেক শাস্ত্রে, সে ইহুদি বলুন, সে আজকে এই যে আমাদের ভারতবর্ষ বলুন, নানা জায়গায় একই কথা বলে, ভিন্ন ভাষায় ভাব একই। তা আমি এই কথাগুলো বলছি যে বিশ্বায়নের জন্য এই কথাগুলো বলছি। কিন্তু
বিশ্ব হয়েছে অয়ন গুণ, প্রেম সৌহার্দ্য আন্তর্গুণ। বাহ্য গুণে যে সমস্ত সত্তার কথা বললাম সেগুলি কিন্তু তার বিকাশ ঘটাতে ঠিকভাবে সক্ষম হয় না। আজকে আমরা বলি কাব্য পড়তে গিয়ে বলি কি যে রামাদিবৎ প্রবর্তিতব্যম না তো রাবণাদিবৎ। তুমি রাম ইত্যাদির মতো নিজেকে প্রবর্তিত করো, গাইড করো, রাবণের মতো তুমি হয়েও না, আপনার রাবণাদির মতো তুমি হয়েও না। কেন রাবণ কি কম মানে কমহীন পুরুষ ছিলেন? মোটেই না। রাবণের মধ্যে অনেক সত্তা ছিল, যা ইভেন আমার রামের মধ্যে খুঁজে পাওয়া খুব মুশকিল। তথাপি বলি রামের মতো তুমি চারিত্রিক গঠনটা করো, রাবণের মতো চারিত্রিক গঠনটা করবো না। নিজেকে সুন্দর ভাবো, নিজেকে শ্রদ্ধাশীল করো, নিজেকে আরো উন্নত সত্তায় নিয়ে গিয়ে নিজেকে পৌঁছাও। সেটি হবে তোমার কাজ, এটি হবে তোমার বাসনা, সেটি হবে তোমার কাছে পরম ঐশ্বর্যের ফল। তাই শিক্ষকদেরকে বলছেন যে দেখুন সামনে মাধ্যমিক হচ্ছে, ফল কিছুদিন পরে বেরোবে, তাতে ধরুন আমরা বলি এই আমার স্কুল প্রথম হয়েছে, এই আমার স্কুল ইয়ে হচ্ছে, আমরা বলি আরে তারা তো ছাত্র রে বাবা, তারা তো ছাত্র। এই হিসেবে দেখো, আমি বলি প্রেসিডেন্সি কলেজ ছাত্র, আমি বলছি অমুক কলেজ ছাত্র, আরে ছাত্র সে প্রেসিডেন্সি হোক আর হুগলি ইমামবাড়া হোক বা যেখানে যেখানে যাই হোক বা বগুড়া কলেজের হোক, ছাত্র সে তার পড়াশোনা করেছে, ফল পেয়েছে। কিন্তু এখানে অমুক আছে বলে তমুক আছে বলে এটা নয়। তুমি নিজেকে কতখানি প্রস্তুত করতে পেরেছো, তাতেই তুমি তোমার সাফল্য দেখেছো, সাফল্য পেয়েছো। তা আজকে স্বামীজির একটি কথা, তোমার মধ্যে যদি ভালোবাসা বা প্রেম বা প্রীতি আর সৌহার্দ্য না থাকে, তাহলে ওই বহির্গুণের যে সমস্ত প্রকাশ রয়েছে আমাদের মধ্যে তার পূর্ণ বিকাশ, পূর্ণ মর্যাদা সে খুঁজে পায় না। সে দিক বিদিক হারিয়ে ফেলে, সে নিজেকে অত্যন্ত শূন্যতার মধ্যে নিজেকে প্রকাশ করে দেয়। এই কারণ। ওকে, আচ্ছা, আমাদের এখন আমরা প্রোগ্রামটার সমাপ্তিতে এটুকু বলবো যে আমরা স্যারের আত্মার শান্তির জন্য সবাই যে যেভাবে বসে আছেন একটু বসে বা কিছুক্ষণ দাঁড়িয়ে জাস্ট 30 সেকেন্ডের জন্য আমরা তার আত্মার শান্তি কামনা করে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করব। ওকে, তাহলে আমরা আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে যারা আজকে উপস্থিত হয়েছেন বা যারা হয়েছিলেন, অনেকে এখন নিয়ে অনেকটা সময় হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।